যে সরকার গণ অভ্যুত্থানের দায়িত্ব মানে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিয়েছে তাদের কেন সেফ এক্সিট খুঁজতে হবে, সেই সেফ এক্সিটের ব্যাখ্যা দিতে গিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান কিন্তু বলেছেন যে একজন উপদেষ্টা যে এইটা যিনি বলেছেন তাকেই কিন্তু আসলে এটা বলতে হবে। জনাব ফাজুল করিম খান আরেকজন উপদেষ্টা তিনি বলেছেন যে তিনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না, তিনি এখানেই থাকবেন। এখন কোথায় গেলে এই গণ অভ্যুত্থানের যারা লিডার, যারা এই সরকার গঠনে অনেক বড় ভূমিকা পালন করলো, তারা এদের প্রতারক মনে করলো যে সেফ এক্সিট নিয়ে তাদের যাইতে হবে? বেশা ফারানা, আপনাকে শুনে আমি একটু, আপনি দেখুন সেফ এক্সিটের কথাটা মানে নিরাপদ প্রস্থান না, এটা যদি বাংলা করি নিরাপদ পলায়ন যদি নাও বলি, নিরাপদ প্রস্থান। তো নিরাপদ প্রস্থানের প্রশ্ন কখন আসে? এক হচ্ছে যখন আপনি কোনো গুরুতর অপরাধ করেন। এই সরকারটি কি কোনো গুরুতর অপরাধ করেছে? এই সরকারটিকে আমি দুই ভাগে ভাগ করতে চাই। এক ভাগে আছে সুশীল সমাজ বা নাগরিক সমাজের ব্যক্তিরা, আরেক ভাগে আছে গণ অভ্যুত্থানের কিছু পরিচিত মুখ। গণ অভ্যুত্থানের দুজন পরিচিত মুখ, নাহিদ ইসলাম যেহেতু সরে এসছেন, দুজন পরিচিত মুখ এখনো আছেন। তার একজন হচ্ছেন মাহফুজ আলম, আরেকজন হচ্ছেন সরি আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আরেকজন যিনি কুমিল্লা, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমি মাহফুজ আলমের ব্যাপারে খুব বেশি বিতর্ক কিন্তু আমাদের কানে আসে নাই, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার এলাকা, তার পরিবার, তার পলিটিক্যাল পার্টিতে যোগ দেয়া, মানে কোনটাকে তিনি আদৌ দেবেন, তার নির্বাচন করা, নির্বাচনকে সামনে রেখে 240 কোটি টাকার প্রজেক্ট কুমিল্লায় অনুমোদন করা, যেটা নির্বাচনের ঠিক অব্যবহিত আগেই শেষ হবে বা শুরু হবে, অর্থাৎ ইলেকশনের সাথে ভেরি ক্লোজলি কানেক্টেড। এই বিষয়গুলো কিন্তু ভালো বার্তা দেয় না। এখন আসেন নাগরিক সমাজ। প্রথম থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যেটাই বলছেন আর কি, যে তিনি অনেক বেশি মানে বিরোধী প্রপাগান্ডার শিকার হয়েছেন নানা কারণে। যাই হোক, সেটাকেও যদি আমরা আলাদা করে রাখি, যে মানে তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে যেটা সবচেয়ে বেশি বলা হয়েছে যে ওই দক্ষিণ ঢাকার মেয়র হিসাবে তিনি ঈশাকে বসতে দেন নাই, এবং এইটা সম্পূর্ণ তারই সিদ্ধান্ত। এইটা উপদেষ্টাদের মধ্যেও কেউ এইটা ডিসক্লোজ করেন নাই, এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব এটা বলেন নাই যে এইটা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একক সিদ্ধান্ত না, এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, যেখানে উপদেষ্টা পরিষদ তার ঘাড়ে বন্দুক রেখে মানে তাকে আসলে মানে আমি খুবই বিস্মিত হয়েছি যে এটা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঠেলে দেওয়া হয়েছে। বলে নাই যে এটা আসিফের সিদ্ধান্ত না, এর বাইরে আপনি দেখেন আসিফ একটি গণমাধ্যমের দিকে আঙুল তুলছে যে সেই গণমাধ্যম কি ইশরাকের প্রভাব দ্বারা প্রভাবিত, কিন্তু সেই গণমাধ্যম যে রিপোর্ট গুলো করেছে সেটা তো একটা প্রপার ইনভেস্টিগেশন হতে পারতো, তাই না? আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই, এই সরকারটা তো নির্দলীয়, নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশের স্লোগান সামনে নিয়ে এসছে। তাহলে একজন উপদেষ্টার অনিয়মের কোন রিপোর্ট যদি গণমাধ্যমে আসে সেটার কেন তদন্ত হবে না? আচ্ছা, আসিফ আর মাহফুজের কথা একপাশে সরিয়ে রাখি, এখন আসুন নাগরিক সমাজের যারা সদস্য তাদের দিকে একটু তাকাই। তাদের ম্যাক্সিমামেরই ডুয়াল সিটিজেনশিপ, সুতরাং বাংলাদেশ থেকে তাদের সেফ এক্সিট খুবই সহজ। সার্জিস আলম বলছেন যে মৃত্যু ছাড়া নাকি কোনো সেফ এক্সিট নাই, না একদমই না। ওনারা খুব সহজেই একটা এমিরেটসের ফ্লাইট ধরে বিজনেস ক্লাসে করে চলে যেতে পারবেন। আচ্ছা, বিজনেস ক্লাস কেন? বিজনেস ক্লাস এই কারণেই যে উপদেষ্টাদের অনেকের ইপিএস এপিএস এর দুর্নীতি নিয়ে ফিরিস্তি রিপোর্ট ছাপা হয়েছে, এবং তার উত্তরে কেউ কেউ বলেছেন তারা মানে পিএস এপিএস সরিয়ে দিয়েছেন, কেউ কেউ আবার বলেছেন আমরা শক্ত করে বকে দিয়েছি। তো এই যে বকে দেয়া কিংবা সরিয়ে দেয়া, এটা তো আসলে ফৌজদারি অপরাধ বা রাষ্ট্রের সম্পদ যখন আপনি পকেটস্থ করেন সেটা সাজা হতে পারে না। তাহলে তো শেখ হাসিনার সময় 400 কোটি টাকা পিয়ন বানিয়েছে, তো সেটার সাথে এই আমলের পার্থক্যটা হলো কোথায়? আমি তো কোনো পার্থক্য খুঁজে পাই না। তো এই যে উপদেষ্টা মন্ডলীর এক একজনের এক এক রকম সমস্যা, তো এখন সেফ এক্সিটের কথা হয়তো সে কারণেই উঠছে। আর দুই হলো, যারা সেফ এক্সিটের কথা বলছে তারা কেন এখন বলছে না যে কি কারণে, কেন তারা প্রতারিত বোধ করছে? এটা কি তাদেরকে কোনো অন্যায্য সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, দেয় নাই, সেজন্য প্রতারিত বোধ করছে? অন্য কোনো কারণ আছে? কিন্তু বেশি ফারনা, আমি এই পর্যায়ে এটা লম্বা করতেছি না, শুধু জানতে চাইতেছি যে আমরা তো উপদেষ্টাদের মধ্যে থেকে ছাত্র উপদেষ্টাদের দেখতে পাচ্ছি। আপনি জনাব মাহফুজ আলমের কথা বললেন, জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথা বললেন, জনাব নাহিদ ইসলাম এখন আর উপদেষ্টা নাই, কিন্তু তারা তো আমি যতদূর বুঝতেছি যে তারা মিন করতেছেন ছাত্র উপদেষ্টাদের বাদ দিয়ে অন্য উপদেষ্টাদের। কিন্তু অন্য উপদেষ্টারা স্পেসিফিক কি করছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো বা অসততার কোনো স্পেসিফিক অভিযোগ তারা ব্যর্থ হইতে পারে, কিন্তু এগুলিকে আমরা একটা দেখি বা আমাদের কাছে কিছু আছে স্পেসিফিক কিছু, মানে ছাত্র উপদেষ্টাদের কথা বাদ দিয়ে? আমার একটা পরিচয় তো আইনজীবীও, তো আইনে একটা কথা বলা হয়, হি হু অ্যালেজেস মাস্ট প্রুভ।
যে অভিযোগ উত্থাপন করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে। তো যে অভিযোগটা উত্থাপিত হয়েছে যে তারা প্রতারণা করেছে, তাদের নিরাপদ প্রস্থান দরকার হবে, তো যে অভিযোগ এনেছে তাকে প্রমাণ করতে হবে কি প্রতারণাটা তারা করেছে। রাইট স্যার। ফারহানা, আপনার কাছে ওই আরেকটা যেটা কমন প্রশ্ন, সর্বশেষ কমন প্রশ্ন, সেটা আপনাকে একটু আমি বলে রাখি যে জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার, জামিন, ইউরোপীয় 3 দেশের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক, এই সবগুলিকে আপনি একটা সুতায় গাঁথা মালা মনে করেন কিনা? আপনি মনে করেন কিনা যে মাইনাস শেখ হাসিনা কোনো একটা আওয়ামী লীগ গড়ে তোলার তৎপরতা আছে এর মধ্যে, বা এটা আপনি সমর্থনও করবেন কিনা, বা এটা নিয়ে আপনি মন্তব্য করবেন কিনা? একটা মন্তব্য তো আছে। আমরা লক্ষ্য করেছি ওনার বাসায় গেছেন এবং কোনোভাবে যাতে খবরটি বাইরে না যায় সেটার একটা চেষ্টা ছিল, অর্থাৎ নীতি গোপনীয়, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এরপরে কিন্তু আমরা অনেক হানটাক শুনেছি, কিন্তু সরকার কোন রকম কোনো মন্তব্য করেনি বা সরকারের তরফ থেকে আমরা কোনো কথাও শুনতে পাই। তো অ্যাপারেন্টলি আমরা ধরে নেই যে একজন সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রীর বাসায় 3 জন কূটনীতিক গিয়েছিলেন এবং তাদের সৌজন্য সাক্ষাৎই আমি ধরে নিচ্ছি, এবং তাদের মধ্যে ডেফিনেটলি পলিটিক্যাল আলাপ আলোচনা হয়েছে। সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে একটি কথা না বললেই না, উনি আওয়ামী লীগের খুব সজ্জন পলিটিশিয়ানদের একজন হিসেবেই ওনাকে মানুষ জানে, পারসেপশনটা সেরকম। তো 1/11 এর সময় অনেকে বলেন যে তার একটা -2 ফর্মুলা যেটা ছিল সেটার সাথে তার এক ধরনের যোগাযোগ হয়তো বা ছিল, এটা আমি জানি না, আমি আওয়ামী লীগের কথা বলতে পারবো না, বাট এটা মাঠের একটা পারসেপশন, পলিটিক্যাল ফিল্ডের একটা পারসেপশন যে উনি 1/11 এ -2 এর সঙ্গে যুক্ত। তো এখন আবার নতুন করে শুরু হয়েছে যে শেখ পরিবারকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ, যাদের হয়তো স্ক্রিন ইমেজ আছে, সেরকম কোনো ব্যাগেজ নাই, যাদের হাজার হাজার কোটি টাকা লোটপাট পাচারের ইয়ে নাই, ট্র্যাক রেকর্ড নাই, বা গুম মানুষকে মিথ্যা মামলায় দেওয়ার ট্র্যাক রেকর্ড নাই, অর্থাৎ যারা অ্যাপারেন্টলি ক্লিন ইমেজের পলিটিশিয়ান, তাদেরকে নিয়ে আওয়ামী লীগকে নতুন করে আবার যাত্রা শুরু করার। তো সেখানে জনাব সাবের হোসেন চৌধুরীর বাসায় এই মিটিংটা আপনি বিচ্ছিন্ন ভাবে করতে, মানে ধরার কোনো উপায় নাই, এটা একই সূত্রেই আসলে গাথা হিসেবেই আমার মনে হয়। যেমন আপনি জনাব মাহফুজ আলমের কথা বলছিলেন, আমি জনাব মাহফুজ আলমকে একটু উদ্ধৃত করি বেশ ফারহানা, যে জনাব মাহফুজ আলম বলতেছিলেন যে প্রথম দিকে সব পলিটিক্যাল পার্টি আসলে উপদেষ্টা পরিষদকে সাহায্য করছিলেন, তারা ধন্যবাদ দিচ্ছিলেন, তারা সব রকম সহায়তা দিতেও প্রস্তুত ছিলেন, কিন্তু যেই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ, উনি বলেছেন যে মানে পার্সেন্টেজটা ওরকম ভাবে বলেন নাই, বেশিরভাগ আমলা স্ট্র্যাটেজিক যারা শাসন প্রশাসক আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হলো, তারপরে কিছু নিয়োগ দিল হচ্ছে জামায়াত, তারপর থেকেই তারা নির্বাচন চাইতে শুরু করলেন এবং অসহযোগিতা করতে শুরু করলেন তাদের লোকগুলিকে সেট করার পর। জনাব মাহফুজ আলমের সব কথার সাথে একমত পোষণ না করলেও আমি এই বিষয়টার সাথে কিছুটা একমত যে প্রশাসনের বেশিরভাগ জায়গায় বিএনপি লোকই আসলে বসে আছে এবং বিএনপি আসলে বাংলাদেশের যা কিছু হইতেছে বা হইতেছে না এইটার ক্ষেত্রে আসলে নেতৃত্ব দিচ্ছে। বিএনপি বলে দিছে যে আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো একটা জেলা শহরের কোনো একটা মানুষ ইন্টারেস্ট প্রোটেক্ট করার দরকার নাই। একটু যদি মন্তব্য করতেন। খালেদ ভাই, একদমই ভুল, একদমই ভুল। দেখুন, একটা সরকার যদি বিএনপির উপর নির্ভর করে সফল বা ব্যর্থ হয়, তাহলে আপনি ধরে নেন ওটা একটা অষ্টডিম্ব মার্কা সরকার এবং ওই সরকারের কান ধরে এখনই চলে যাওয়া উচিত। কারণ যেই সরকার নিজেরা সরকারে থাকবে কিন্তু তাদের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে তৃতীয় কোনো পক্ষের উপর, তাহলে ওই সরকারের উচিত ওই তৃতীয় পক্ষকে পায়ে ধরে এনে ক্ষমতা বুঝিয়ে তাই করবে তো এই সরকার তো বিএনপিকে তৃতীয় পক্ষ ভাবে না, বিএনপিকে। খালেদ ভাই, তাহলে আর এত জল ঘোলার দরকার তো নাই, তাহলে আরো আগে করে ফেলতে পারতো। এক, দুই হলো, দেখুন ধরুন আমি একটা উদাহরণ দিই, গত 14 মাসে 400-র কাছাকাছি মাজার ভাঙা হয়েছে, একটা দায়িত্ব নিয়ে বলতেছি, সরকার কোনো শক্ত পদক্ষেপ নেয় নিন্দা জানানো ছাড়া। তো এটা কি বিএনপির দোষ? গত 14 মাস মরাল পুলিশিং হয়েছে মেয়েদের উপরে, একটা আওয়াজ এই সরকার করেনি, এটা কি বিএনপির দোষ? আপনি দেখেন আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী আমি ভুলে গেছি, সেটা উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করেছিল, সেটাও গিয়ে লালবাগ কেল্লায়, সেটাও গিয়ে লালবাগের মসজিদ কমিটি এবং অন্যান্য যারা আছেন তৌহিদি জনতা, তারা বলেছেন নাচা গানা হবে না।
সরকার তাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে এটা নাচা গানা নয়, এখানে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত করব। আপনি জানেন অনেকগুলো মঞ্চ নাটক বন্ধ হয়েছে, আপনি কি এগুলোকে বলবেন বিএনপির কারণে? আমি বলবো বিএনপির কারণে কেন? বেঁচে পারো না, আমার যুক্তিটা আমি দেই। বেঁচে পারো না, আমার যুক্তিটা আমি দেই। আমার যুক্তিটা আমি দেই। আমি কেন বিএনপির দোষ দেব? একটা জায়গা অনিরাপদ হয়ে উঠতেছে, এগুলোকে আপনি বিএনপির আমি বলি কেন, আমি বলি বিএনপির দোষ কেন আমি দিব। আপনি মাদার ভাঙা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ হওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন মব কালচার হওয়ার ক্ষেত্রে আমি বিএনপির দোষ এই কারণে বলবো, বিএনপি বাংলাদেশের নারীদের বিরুদ্ধে মরাল পুলিশিং এর ক্ষেত্রে বিএনপির দায়টা আমি কোথায় দেখি? আমি দেখি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগ যেখানে রাজনীতি নিষিদ্ধ আছে সেখানে আমি বলতে চাই যে বিএনপির সাথে দ্বিতীয় যে রাজনৈতিক দলটা প্রতিদ্বন্দ্বিতা আছে তারা আছে হচ্ছে অনেক পিছনে। তো জনগণের জনমানস এবং এই যে পাবলিক ওপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে বিএনপির একটা বড় ভূমিকা আছে, এবং যা কিছু আমরা আজকে দেখতে পাই সেইটা আজকে মোরাল পুলিশিং হোক, নারীদের প্রতি আক্রমণ হোক, উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ করা হোক, আমি মনে করি যে এটা বিএনপির একটা প্রচ্ছন্ন ছায় সেটার মধ্যে থাকতেই হবে, আদারওয়াইজ এটা করা সম্ভব না। যদি বিএনপি এতখানি দুর্বল হয় যে বিএনপি চাওয়া সত্ত্বেও এগুলি বন্ধ করতে পারতেছে না, তাহলে আমারই কথা আপনি লিখে রাখেন, বিএনপি তাহলে ইলেকশনও পাস করবে না। আই হ্যাভ রেজড মাই কেস। খালেদ ভাই, এটা হচ্ছে গায়ের জোরে। হ্যাঁ, যখন আমাদের কোনো মামলা দুর্বল থাকে আমরা তখন গলার স্বরটা চেষ্টা করি উঁচুতে উঠিয়ে দিতে, সো দ্যাট আমরা গায়ের জোরে একটা কেস প্রুভ করে ফেলতে পারি। লয়াররা এটা করে অনেক সময়। আপনার কথা আমার কাছে সেরকম মনে হয়েছে। আচ্ছা, আপনি বলেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্ব পালনরত অবস্থায় আছে তারা এই সরকারের অধীনে কাজ করে, তাদের বেতন ভাতা সবকিছু আসে এই সরকারের কাছ থেকে। এক, দুই হচ্ছে তারা যদি দায়িত্বে অবহেলা করে কিংবা তারা কোনো অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে, তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কেবলমাত্র এই সরকার রাখে। এবং এই সব কাজ করার জন্য আমরা 5.5 থেকে 6 লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষতেছি। হ্যাঁ, একটা মোটা সোটা সরকার আমরা পুষি। এই যে তারা একবার বিদেশে যায় লট বহন নেওয়া, তার পিছনে রাষ্ট্রের কোটি 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 টাকা খরচ হয়, সেগুলা কিন্তু তাদের এই দায়িত্বগুলো যাতে তারা সুস্থভাবে পালন করতে পারে সেটার কারণেই তাদেরকে ওই জায়গায় বসানো হচ্ছে, যেটা সুযোগ সুবিধা ভোগ করে তারা বিদেশে ট্রিটমেন্ট নেয়, বিদেশে ঘুরতে যায়, বিদেশে লট বহন নিয়ে জাতিসংঘে গিয়ে উঠে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এগুলো করবার পরে তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না, তারা মানুষের জনমনে শক্তি আনতে পারবে না, তারা আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধ করতে পারবে না, তারা মাজার ভাঙা বন্ধ করতে পারবে না, তারা নারীদের উপরে হয়ে যাওয়া মরাল পুলিশিং তো বন্ধ করে দূরেই থাকে। আমি জাস্ট একটা উদাহরণ দিই, থানার থেকে মরাল পুলিশিং করা এক ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বাইর করে নিয়ে আসা হয়েছে, আপনি তো জানেন তাই না? আপনি তো জানেন কিভাবে লম্বা চুল দাড়ি রাস্তায় ফেলে জোর জবরদস্তি করে কাটা হয়েছে। এগুলো মিডিয়াতে বড় বড় করে না আসা পর্যন্ত আমি বেঁচে পারি না। আমি কেন, আপনি আমাকে গলার আওয়াজ বড় করে বলা, লয়ার ইত্যাদি নানা রকম কথা বললেন, এগুলির আমি গালি হিসাবেই নিলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যত বড় গলায়, আপনার কাছে আমি আবার আসবো, আপনি যত বড় গলায় প্রত্যেকটা শোতে এগুলি নিয়ে কথা বলেন, বিএনপি থেকে এর কি প্রতিবাদ জানানো হয়েছে? 400 মাজার ভাঙার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া। আমি আপনাকে বলি, মানুষের চুল কাটেন, আপনি বলেন বিএনপির কোন জায়গায় স্থানীয়ভাবে এগুলি প্রতিরোধ করা হয়েছে? আপনি বলেন কোন অন্যায়টা, আপনি যতগুলি অন্যায়ের কথা যতবার করে বলেন, আপনি বলেন কোন জায়গা থেকে বিএনপি কে বলা হয়েছে আর একবার যদি এই কথা বলা হয়, এটা করা হয়, আমরা এটাকে দুলিশাত করব? আমি তো দেখি নাই বিএনপির পজিশন। খালেদ ভাই, আমার যতদূর মনে পড়ে আপনার একটা শোতে হাসনাত আব্দুল্লাহকে আপনি বলছিলেন রাস্তায় পিচ দেওয়া হইতেছে কি হয় নাই এটা দেখার দায়িত্ব কি আপনার? না, ঠিক ঠিক সেরকমই তার উপরে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে সেটা বন্ধ করার দায়িত্ব বিএনপি। না, ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব আপনিও কিন্তু ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব নিতেছেন না বেরিসা ফারহানা। আপনি যেটা করতেছেন, আপনি এটা প্রতিবাদ জানাচ্ছেন প্রতিটা জায়গায়, আপনি এটা বলতেছেন। আমার প্রশ্ন হচ্ছে আরে আমার আপনি বিএনপি কিন্তু আমি কেমনে বুঝবো? 2 দিন পরে ফজলুর রহমানের মতো, ফজলুর রহমান সাহেবের কি বিএনপি ছিল? 2 দিন আগে পরে তো দেখবো যে ওরে বাদ দিয়ে দিছে। আপনি বাদ দিয়ে দিলি তো আপনি বিএনপি না। আমি তো তারেক রহমান সাহেব আর খালেদা জিয়া সাহেব কাউরি বিএনপি মনে করি না। ওই দুজন হলো বিএনপি, আপনার ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, তাহলে আপনার বয়ান অনুযায়ী তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অপরাধগুলোর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করে যেতে হবে, নির্দেশনা দিতে হবে যে সামাজিক ভাবে এগুলিকে প্রতিরোধ করার জন্য, যেটা আমি দেখি নাই।
আমার কথা হচ্ছে এইটা। আমাদের তরফে বিভিন্ন লেয়ারে সেই প্রতিবাদ করা হচ্ছে, বিভিন্ন লেয়ারে আমরা যখনই কথা বলছি, শুধু আমি না তো, আমার সঙ্গে টকশোতে যারা অন্যান্য যারা পার্টিসিপেন্ট যান বিএনপি কে রিপ্রেজেন্ট করেন, প্রত্যেকে কনডেম করছেন। কোনো লাভ কি হচ্ছে? আমরা মূল পয়েন্টে আসি। বিএনপি প্রতিবাদ করছে কি করছে না, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকার তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা। আমরা সরকারকে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে দেখছি না। এখন মাহফুজ আহমেদ তিনি সরকারের অংশ, তিনি যদি এটাকে তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী দলের ঘাড়ে দিয়ে স্বস্তি পেতে চান, তিনি স্বস্তি পেতে পারেন, কিন্তু তাতে সরকারের ব্যর্থতা মানুষের চোখে কোনো অংশেই কমবে না।